হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আমার রিসেন্টলি রিকমেন্ড করা বোরোসিল রিনিউয়েবল এনার্জি ইতিমধ্যে কিন্তু গত দুদিনে প্রায় 10-15% কিন্তু জাম্প করে গেছে। অত্যন্ত আন্ডার পারফর্মিং শেয়ার, যে পজিটিভ এনভায়রনমেন্ট পেলে ও কিন্তু খুব জোরে দৌড়াবে। তেমনিভাবে SW সোলারও একই অবস্থা। ফ্রেন্ডস, আজকে আমি চর্চা করব অত্যন্ত একটা ছোট্ট কোম্পানি, রামা স্টিল টিউবস। প্রচণ্ড রিস্কি কোম্পানি এবং প্রচণ্ড গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি, মাইক্রো ক্যাপ, প্রায় 1800 কোটি টাকার কোম্পানি। এই কোম্পানিটা গত 1 বছর ধরে একটা লেভেলে পড়ে আছে। তো যেটা আমার মনে হয়েছে যে আগামী 5-6 বছরের কথা মাথায় রেখে আমি কিন্তু এই কোম্পানিটাতে সম্ভাবনাময় কোম্পানি হিসাবে আমার মনে হচ্ছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা এই কোম্পানিটা একটু স্টাডি করা শুরু করুন। দেখুন ফ্রেন্ডস, যদি দেখি যে এই কোম্পানি করে কি। বেসিক্যালি এই কোম্পানি যত সমস্ত স্টিল রিলেটেড প্রোডাক্টস তৈরি করে, যেমন ধরুন স্টিল পাইপ, টিউবস, গ্যালভানাইজড পাইপস, ট্রান্সমিশন অ্যান্ড ইলেকট্রিফিকেশন প্রোডাক্টস, মানে আমাদের যে সমস্ত দেখবেন এনটিপিসির যে সমস্ত তারগুলো মাঝখান দিয়ে যায়, তার যে স্ট্রাকচার, সেই সমস্ত কাজে স্ট্রাকচারাল স্টিল প্রোডাক্টস, শীটস অ্যান্ড কোটেড প্রোডাক্টস। এবং এদের শুধুমাত্র ইন্ডিয়াতেই কিন্তু সেলস নেই, এরা আমাদের ডোমেস্টিক মার্কেট থেকে 82%, বাইরের দেশেও প্রায় 18% রেভিনিউ আসে। কিন্তু ইন্ডিয়াতে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য সমস্ত ধরনের ইনফ্রাস্ট্রাকচার, সেটা আপনি রাস্তাঘাটের ইনফ্রাস্ট্রাকচার বলুন, রেল ইনফ্রাস্ট্রাকচার বলুন, এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার বলুন, পোর্ট ইনফ্রাস্ট্রাকচার বলুন, ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার বলুন, সমস্ত জায়গাতে কিন্তু খুব বড় বড় প্রজেক্ট কিন্তু কোম্পানি এক্সপানশন করছে। সুতরাং সেক্ষেত্রে এই ধরনের প্রোডাক্টের কিন্তু খুব ডিমান্ড আছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে কিন্তু সারা বিশ্ব জুড়ে মন্দার কারণে স্টিল প্রোডাক্টসের যে রেটটা প্রায় 10-12% পড়ে গেছে, যার জন্য এই কোম্পানির মার্জিনে কিন্তু একটু এফেক্ট এসছে। যেটা সিচুয়েশন ঠিক হয়ে গেলে, অর্থাৎ ফেডারেল রিজার্ভ আমেরিকার তারা যখন রেট বাড়াতে শুরু করবে, বাড়াতে বলছি, রেট কাট করতে শুরু করবে, তখন কিন্তু সিচুয়েশন আবার নর্মাল হয়ে যাবে। এদের বর্তমানে ইন্ডিয়াতে প্রায় 4টে মতো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে। এছাড়াও বাইরের দেশে, অর্থাৎ আফ্রিকান কান্ট্রিতে কিন্তু এদের সাবসিডারি কোম্পানির মাধ্যমে কিন্তু নাইজেরিয়াতে এরা কিন্তু সেখানেও কিন্তু প্রোডাক্ট তৈরি করে এবং সঙ্গে সঙ্গে সেখানে বিক্রিও করে। তো মোটামুটি এদের যা টোটাল নেটওয়ার্ক, যেটা সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 300 সিটিতে এদের নেটওয়ার্ক আছে প্রোডাক্ট বিক্রির জন্য। সমস্ত স্টেটেই এদের কিন্তু নেটওয়ার্ক আছে। এবং দেখুন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এদের ক্লায়েন্ট কারা। এই ক্লায়েন্টটা যদি দেখে নেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা কনফিডেন্স আসা উচিত। ক্লায়েন্ট কে কে না, সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, গেল গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড মানে গভর্নমেন্টের কোম্পানি, এয়ারটেল,
মানে যারা টাওয়ারের কাজ প্রচুর করে, বিএসএনএল, লারসেন এন্ড টুব্রো, টাটা, অশোক লেল্যান্ড, এরা কিন্তু এই কোম্পানিতে তাদের প্রজেক্ট রিলেটেড কাজের জন্য, এই স্টিল প্রোডাক্টের জন্য তারা কিন্তু অর্ডার দেয়। তাহলে মোটামুটি কোম্পানির একটা সাইড আমরা দেখলাম যে কোম্পানি মোটামুটি ঠিকঠাক ভাবে তাদের যে কোম্পানির যে স্ট্রাকচার সেটা কিন্তু মানানসই। যদি দেখি রেভিনিউ পয়েন্ট অফ ভিউতে যদি দেখা যায়, যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি, ধরুন মার্চ 2020-তে টপ লাইন গ্রোথ অর্থাৎ সেলস কত ছিল, 470 কোটি টাকা। এখন এবছর অনুমান করা হচ্ছে প্রায় 1265 কোটি টাকার মতো, অর্থাৎ প্রায় আনুমানিক 3 গুণ হয়েছে। সেক্ষেত্রে মার্চ 2021-এ প্রফিট ছিল 12 কোটি টাকা, সেটা প্রায় 34 কোটি টাকার কাছাকাছি আশা করা হচ্ছে। অর্থাৎ সেলসও যেভাবে 3 গুণ বেড়েছে, প্রফিটও তেমনি ভাবে 3 গুণ বেড়েছে। অর্থাৎ এই নয় যে কোম্পানি রাতারাতি বিজনেস বন্ধ হয়ে যাবে বা জিরো হয়ে যাবে। একটা কথা আমি আগেই বলেছি যে মার্জিন পয়েন্ট অফ ভিউতে কিন্তু একটু সমস্যা আছে, যেহেতু সারা বিশ্ব জুড়ে একটা স্লোডাউন চলছে। আগে যেখানে ওরা 8%, 6% করে এদের মার্জিন ছিল, বর্তমানে সেটা দাঁড়িয়েছে প্রায় 5%-এর কাছাকাছি। আগামী দিনে এই মার্জিন কিন্তু তাদের ইমপ্রুভ হবে। ঠিক আছে, এবারে যদি আমি চলে যাই, যেটা আমরা পিই যেটা দেখবো, দেখুন কস্টলি, কিন্তু কোম্পানিটা কস্টলি, অর্থাৎ কোম্পানির ফিউচার গ্রোথকে অ্যান্টিসিপেট করে কিন্তু অলরেডি শেয়ার প্রাইস বাড়ানো হয়ে গেছে। সেটা আমরা চার্টে গেলে দেখতে পাবো। যেমন ধরুন, দেখুন এটা আমরা মান্থলি চার্ট, যদি মান্থলি চার্টে দেখি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 মাস আগে, 13, 14, 15 মাস আগে কোম্পানি যে জায়গায় ছিল, অর্থাৎ 1 বছর 2-3 মাস আগে কিন্তু কোম্পানির আর তেমন কোনো গ্রোথ হয়নি। কিন্তু যদি আমি কোয়ার্টার বাই কোয়ার্টার দেখি যে ওর যে দেখুন সেলস কিংবা প্রফিট, সেটা কিন্তু ধরুন 21 থেকে 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর, 24, হ্যাঁ 22 থেকে যদি দেখা যায় যে তার যে ইয়েটা 768 থেকে দেখা যাচ্ছে যে 1200-1300 পর্যন্ত তার এটা গেছে, সেলসটা গেছে, এবং 27 থেকে 34 পর্যন্ত তার প্রফিটটা এসছে। মার্জিনের কারণে কিন্তু প্রফিটটা কিছুটা কমে গেছে। ঠিক আছে, এবং আমি যদি এই চার্টে দেখি, চার্টে যদি আমি ম্যাক্সিমাম চার্টটা নিয়ে আমি করেই রেখেছি, দেখুন শেয়ার প্রাইসটা কিন্তু যেভাবে বেড়েছে সেই অনুযায়ী আগে যেটা মানে 1 বছর 4 মাস আগে শেয়ারটা যে জায়গায় চলে গেছিল, সেই জায়গাতে যদিও শেয়ারটা আছে, কিন্তু আর্নিং বেড়ে যাওয়ার জন্য এই এই ব্লু ব্লু যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন স্কাই কালারের, এগুলো হচ্ছে আর্নিং। যত আর্নিং বাড়বে তত কোম্পানি সস্তা হবে। একটা টাইমে যেটা ওর পিচ হয়ে গেছিল প্রায় 80-র কাছাকাছি, সেটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। যদিও তার মূল পিচ যে উপরে আছে, কিন্তু তাও 80 থেকে পিটা 56-তে এসছে। এই সমস্ত ছোট কোম্পানিতে 1-2টো কোয়ার্টারে এমন ভালো রেজাল্ট দিয়ে দেবে, তারপরে দেখবেন যে তার পি অনেক সস্তা হয়ে যাবে, বা তার যদি আর্নিং করার ক্যাপাসিটি ঠিকই থাকে, তাহলে কিন্তু সবসময়ের জন্য সে তুলনামূলকভাবে হাই ভ্যালুয়েশনে ট্রেড করবে। তো ফ্রেন্ডস, এর যদি চার্টটা আপনাদের দেখালাম, চার্টে যে ফরমেশনটা হচ্ছে, যেটা আমার অনুমান একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করার চেষ্টা চলছে। হ্যাঁ, এই এই যে হাইটা করেছিল কবে, না এই হাই হয়েছিল, প্রায় 46 টাকার জানুয়ারি 2023-এ। এরপরে কিন্তু এখন যে অবস্থাতে আছে, এবারে এই কিন্তু খুব তাড়াতাড়ি, যেটা 2024-এ কিন্তু হাই টপকে আবার একটা নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করবে। ফ্রেন্ডস, আমাদের কিন্তু লজিক্যাল রিটার্ন আমরা এক্সপেক্ট করব, কোথায় কতদূর কে যাচ্ছে না যাচ্ছে ইমম্যাটেরিয়াল। আমরা দেখব যে আমাদের যে মূল টার্গেট, আমার মিশন 1 crore যে ভিডিওটাতে আমি যেটা বলেছিলাম, যে আমরা কিন্তু চেষ্টা করব যাতে আমরা অ্যানুয়ালি
অর্থাৎ বছরে বছরে 20 থেকে 22% গ্রোথ করতে পারি, এবং 20 থেকে 22% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি আমরা ধরে রাখতে পারি, আপনি বুঝতেই পারছেন না যে এই অঙ্কটা কোথায় গিয়ে যেতে পারে। ফ্রেন্ডস, এই ব্যাখ্যা মোটামুটি এই রামা স্টিল টিউবস অত্যন্ত রিস্কি কোম্পানি, হাই গ্রোথ কোম্পানি। সুতরাং আমার কথা শুনে কিন্তু আপনারা এই শেয়ারে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নেবেন না। আপনারা আপনাদের যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার আছে তার সঙ্গে চর্চা করেই কিন্তু আপনারা এটা করবেন। ফ্রেন্ডস, যেভাবে মার্কেটের র্যালি চলছে, নিফটির র্যালি, খুব সম্ভবত বাজেট পর্যন্ত এই র্যালিটা, অর্থাৎ এ মাসটাও মার্কেটে এই র্যালিটা চলার সম্ভাবনা প্রবল। যারা যেখানটাতে যেভাবেই ছোট ছোট ধরুন ভালো প্রফিটে আছেন, কম বেশি কিন্তু অল্প অল্প করে প্রফিট টাইম টু টাইম আপনাদের কিন্তু বুক করে রাখতে হবে। দেখুন, কেনার সময় প্রচুর পাবেন। মার্কেট যখন দৌড়চ্ছে সেটা কিন্তু কেনার সময় নয়। মার্কেট 2 মাস 3 মাস দৌড়য়, বা 2-3 মাস পরে, বাকি 8-9 মাস কিন্তু মার্কেট ঠান্ডা অবস্থায় থাকে। সুতরাং পয়সা আপনারা যতটা অ্যাকাউন্টে রাখবেন ততটাই ভালো। যখন মার্কেট দেখছেন যে পিকে চলে যাচ্ছে, তখন কিছুটা কিছুটা করে ক্যাশ বের করে আপনাদের ক্যাশে থাকা উচিত। মার্কেট যখন সুযোগ দেবে তখন আপনারা সেটাকে ইনভেস্ট করার জন্য ভাববেন। তো ফ্রেন্ডস, আশা করি এই হাইলি রিস্কি কোম্পানিটার ব্যাখ্যা আমি আপনাদের বোঝাতে পারলাম, এবং আপনাদের যদি মনে হয় ব্যাখ্যাটা আপনাদের মনঃপূত হয়েছে, তাহলে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।